বাংলাদেশের বাজেট জিডিপির তুলনায় কোনো মতেই বড় বাজেট না। অন্তর্বর্তী সরকারের সাথে তুলনা করেন তাহলে দেখবেন 18% থেকে 20% বৃদ্ধি। আসলে অন্তর্বর্তী সরকার যদি বাদ দেন তাহলে প্রত্যেকটা সরকারই বাজেট বৃদ্ধি করেছে এবং সেই বাজেট বৃদ্ধিটা ছিল 10 থেকে 12%-এর মধ্যে। কিন্তু বর্তমান বাজেট বৃদ্ধি যদি গত বছর সরকারের অন্তর্বর্তী সরকারের সাথে তুলনা করেন তাহলে দেখবেন 18% থেকে 20% বৃদ্ধি, যে কারণে এই বাজেটটাকে বড় মনে হচ্ছে। কিন্তু একইভাবে যদি বাজেট অন্তর্বর্তী সরকারেও নির্বাচিত সরকারের মতো বাড়াতো তাহলে কিন্তু এই বাজেটটাকে মনে হতো যে একইভাবে বৃদ্ধি পাচ্ছে। এখন ঘটনাটা ঘটছে যে মাঝখানে না বাড়ার কারণে একসাথে যখন 10+10 20% এক বছরের মধ্যে বাড়লো তখন আপনাকে বৃদ্ধিটা অনেক বড় মনে হয়েছে। আরেকটা জিনিস হচ্ছে বাংলাদেশের বাজেট জিডিপির তুলনায় কোনো মতেই বড় বাজেট না। জেবিএস হোল্ডিংস লিমিটেড সেটা স্বীকার করতে হবে, কারণ বাংলাদেশের জিডিপির যে যতটুকু বড়, আমরা একটা রেকর্ড ব্রেক করেছি যে $500 বিলিয়ন জিডিপি ক্রস করেছে এবং $3,000 মাথা পিছু আয় ক্রস করেছে। ঠিক এই জিডিপিটাকে যদি সরকার হাইলাইট করে $500, তাহলে এই জিডিপির মধ্যে সরকারের একটা অংশ আছে। সেই অংশটা অন্যান্য আমাদের মতো দেশের যে অবস্থায় ট্যাক্সটা সংগ্রহ করে সেই ট্যাক্সটুকু রাষ্ট্র না, সরকার সংগ্রহ করতে পারে না রাষ্ট্র থেকে। অতএব এটা এক ধরনের সকল সরকারের এই ব্যর্থতা যে জিডিপির প্রবৃদ্ধির বাড়ার সাথে সাথে আমার আয়টাকে আমি ধরে রাখতে পারি নাই। তার মানে এটা সরকারের বড় ব্যর্থতার কারণে আজকে আমরা সরকারের আয়টাকে অনেক ছোট দেখাচ্ছে মানে হচ্ছে এটা রাজনৈতিক সরকার বলেন, সকল রাজনৈতিক সরকারের এক ধরনের ব্যর্থতার সমন্বিত রূপ হচ্ছে আজকের বাজেটকে যেটা অসামঞ্জস্য মনে হচ্ছে সেটা। এখন আমার ব্যক্তিগত মতামত হচ্ছে বাজেট নিয়ে, বাজেটটাকে আমরা বাজেট মানে একটা বিবরণী, আগামী এক বছর কিভাবে কোথায় আয় করবে, কত টাকা খরচ করবে তার একটা, এবং সেটার মধ্যে একটা রাজনৈতিক সরকারের অর্থনৈতিক দর্শন লুকিয়ে থাকে। অর্থাৎ রাষ্ট্রের অর্থনীতিটাকে রাজনৈতিক সরকার কোথায় নিতে চায় এবং কিভাবে নিতে চায়। সরকার স্বীকার করেছে যে একটা ভঙ্গুর অর্থনীতি, আর এই ভঙ্গুর অর্থনীতিকে ঠিক করার জন্য আসলে বিগ পুশ দরকার। এখন বিগ পুশটা আসবে কোত্থেকে? রাষ্ট্রকে দিতে হচ্ছে। রাষ্ট্র ভাবছে যে হয়তো প্রবৃদ্ধি অর্জনের জন্য বিগ পুশ দিলে আমার অনেক বেশি প্রবৃদ্ধি হবে, যে কারণেই দেখবেন সরকার 4.14% প্রবৃদ্ধিকে এক বছরের মাথায় 6.5% প্রবৃদ্ধিকে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করেছে বর্তমান বাজেটে। এখন এক বছরে বাংলাদেশে কি ঘটবে যেটা নিয়ে 6.5% প্রবৃদ্ধি, যে কারণে কিন্তু মানুষের মনে শঙ্কা জাগে যে বিনিয়োগের অবস্থা বাংলাদেশে বিগত 20 বছরের পিছনে যে অবস্থা ছিল সেই অবস্থা বিরাজ করছে। তাহলে আপনি 6.5% কিভাবে কামনা করছেন? অনেক ক্ষেত্রে তাহলে এই বাজেট নিয়ে আসলে বিশ্লেষকরা যে মন্তব্য করেছেন যে এই বাজেটটা অনেকটাই আসলে একটা রাজনৈতিক বাজেট হয়ে গেছে, আপনিও কি আসলে সেভাবেই দেখতে চাইছেন এই বাজেট? না, রাজনৈতিক অর্থনৈতিক দর্শনটা তার রাজনীতিতে ফুটে উঠেছে, কিন্তু তার বাস্তবায়নটা রাজনীতি হোক আর অর্থনৈতিক হোক সেই বাস্তবায়নটা কতটুকু শক্তিশালী, জোরালো, বিচক্ষণ সেটার উপর নির্ভর করবে। কিন্তু এই যে আজকের বলাটা আগামী বছর এই সময়ে কতটুকু সফল হলো তখন কিন্তু আমরা মূল্যায়ন করতে পারবো। এখন যে কথাগুলো বলছি সেগুলা কিন্তু হচ্ছে অতীত এবং বর্তমান বাজেটকে বেস করে আমরা কিন্তু সবসময় কথা বলে থাকি। অতীতে আমরা দেখেছি যে আসলে রেভিনিউ 10%-এর বেশি বাড়ে না, তাহলে আপনি 18% যখন ধরেছেন মানুষ ভাবছে এই সরকার হয়তো রেভিনিউ সংগ্রহের ক্ষেত্রে একটা বিপ্লব ঘটাবে। বিপ্লব না ঘটালে কিন্তু সরকার এই কথা বলতো না। বিপ্লব ঘটানোটাও কি আসলে কত বড় চ্যালেঞ্জ সেটি আমরা ভেবেছি কিনা? না, সেটাই এখন আমরা সামনে দেখব যে অর্থমন্ত্রী যে প্রতিশ্রুতি, উনি কিন্তু অর্থনীতিকে গণতন্ত্রায়ন যে শব্দটা বলছে, গণতান্ত্রিক অর্থনীতি, সেই শব্দটার যদি প্রকৃত মিনিংটা এমন করে যে আজকে উনি বাজেট যেভাবে প্রতিশ্রুতি দিলেন ঠিক 6 মাস পর উনি জনগণের কাছে একইভাবে উল্লেখ করবেন যে তার ফলাফল কতটুকু